ঘুরে দাঁড়ালো নবকুমার। সঙ্গে সঙ্গে পাথরের মতো জমে গেল সে। সন্ধ্যার অস্পষ্ট আলোয় সৈকতে দাঁড়িয়ে আছে এক অপূর্ব রমণী মূর্তি। মাথার এলো চুলগুলো নেমে এসেছে কাঁধ ছাড়িয়ে, কোমর ছাড়িয়ে আরো নিচে। ঘন চুলের জন্যে মুখটা ভালো করে দেখা যাচ্ছে না, তবু যেটুকু দেখতে পেল নবকুমার তাই যেন ছেঁড়া খোঁড়া মেঘের ফাঁক গলে বেরিয়ে আসা চাঁদের আলো। বিশাল চোখ জোড়ায় স্থির স্নিগ্ধ দৃষ্টি, স্নিগ্ধ অথচ গম্ভীর, স্থির অথচ জ্যোতির্ময়। সূর্য কিরণের তেজ তাতে নেই, যা আছে তার সাথে চাঁদের কোমল আলোরই কেবল তুলনা করা চলে। কাঁধ ছাড়িয়ে নেমে আসা ঘন কুন্তলে বাহুযুগল ঢাকা পড়ে গেছে। রমণী দেহ একেবারে অলঙ্কারবিহীন। সব মিলিয়ে এমন একটি মোহিনী মূর্তি যা বলে বোঝানো যায় না। নিষ্পন্দ দাঁড়িয়ে আছে নবকুমার। কথা বলার শক্তিও যেন লুপ্ত হয়ে গেছে। রমণীয় স্পন্দনহীন, বিশাল চোখ দুটো মেলে পলকহীন তাকিয়ে আছে নবকুমারের দিকে। দুজনের মধ্যে পার্থক্য এইটুকু, নবকুমারের দৃষ্টি চমকে ওঠা মানুষের মতো, তবে রমণীর দৃষ্টিতে তেমন কিছুই নেই, বরং একটু উদ্বেগের ছায়া যেন তাতে। দুজনেই তাকিয়ে আছে দুজনের দিকে, দুজনেই যেন ভাবনায় পড়ে গেছে কে আগে নীরবতা ভাঙবে। অনেকক্ষণ পর তরুণীর কণ্ঠস্বর শোনা গেল। মৃদু স্বরে জিজ্ঞেস করল সে, পথিক, তুমি কি পথ হারিয়েছ? নমস্কার, কলাকানন শিল্প ও সাংস্কৃতিক গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা টিম কলাকানন, আর আমাদের অন্যান্য বিভাগের মধ্যে অন্যতম এই বিভাগ কাহিনী বাহিনী। রহস্য, রোমাঞ্চ এবং ভয়ের সাথে জুড়ে থাকুন আমাদের এই কাহিনী বাহিনী সিরিজের সাথে। প্রথমেই কলাকানন গ্রুপের পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধুদের জানাই শুভ মকর সংক্রান্তির প্রীতি এবং অনেক অনেক শুভেচ্ছা। কাহিনী বাহিনীর আজকের নিবেদন প্রখ্যাত সাহিত্যিক শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কপালকুণ্ডলা। কপালকুণ্ডলা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দ্বিতীয় উপন্যাস। সম্ভবত এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোম্যান্টিক উপন্যাস। 1866 খ্রিস্টাব্দে এটি প্রথম প্রকাশিত হয়। পরবর্তীতে গিরিশচন্দ্র ঘোষ এই উপন্যাসের একটি নাট্যরূপ দেন এবং দামোদর মুখোপাধ্যায় এই উপন্যাসের একটি উপসংহার উপন্যাস রচনা করেন, যার নামকরণ করেন মৃন্ময়ী। এটি বাংলা সাহিত্যের অন্যতম একটি কাব্যধর্মী উপন্যাস। আজকের গল্পটি প্রজাপতি প্রকাশন, ঢাকা দ্বারা সম্পাদিত কিশোর ক্লাসিক কপালকুণ্ডলা এই বইটি থেকে সংগৃহীত। গল্পটির চলিত রূপান্তর করেছেন নিয়াজ মোরশেদ। গল্পের সূত্রধার বৃদ্ধ এবং ভিক্ষুকের চরিত্রে আমি অরিজিৎ, নবকুমার এবং কাপালিকের ভূমিকায় শুভদীপ বনু, গল্পকথক কৌশিক জানা, কপালকুণ্ডলার চরিত্রে রিয়া,
মাঝির চরিত্রে জিৎ ঘোষ, যাত্রী এবং মুসলমানের চরিত্রে সৌরভ সর্দার, অধিকারীর চরিত্রে সৌম্যদীপ বনু, অন্যান্য চরিত্রে টিম কলাকানন এবং কাহিনী বাহিনীর সদস্যবৃন্দরা, পরিচালনা এবং পোস্টার ডিজাইনে শুভদীপ বনু, সম্পাদনায় টিম কাহিনী বাহিনী। শুরু হচ্ছে আজকের গল্প কপাল কুণ্ডলা, প্রথম পর্ব। প্রায় 250 বছর আগের কথা। মাঘ মাসের এক শেষ রাতে একটি যাত্রীর নৌকা গঙ্গাসাগর থেকে ফিরছে। পর্তুগিজ ও অন্যান্য জলদস্যুদের ভয়ে সেই সময় যাত্রীর নৌকা সাধারণত দল বেঁধে যাতায়াত করত, কিন্তু এই নৌকাটি নিঃসঙ্গ। শেষ রাতের ঘন কুয়াশায় নাবিকরা দিক ঠিক করতে না পেরে বহর ছেড়ে দূরে চলে এসেছে। এখন কোন দিকে কোথায় যাচ্ছে কেউ বলতে পারে না। আরোহীদের বেশিরভাগই ঘুমিয়ে। এক বৃদ্ধ আর এক যুবক, এই দুজনেই শুধু জেগে আছেন, আলাপ করছেন তারা। হঠাৎ কথাবার্তা থামিয়ে বৃদ্ধ এক নাবিককে জিজ্ঞেস করলেন, ও মাঝি, বলি আজ আর কত দূর যেতে পারবে? মাঝি একটু ইতস্তত করে জবাব দিল, মানে বলতে পারলাম নি কথা। রেগে গেলেন বৃদ্ধ, বকাঝকা করতে লাগলেন মাঝিকে। যুবক থামালো তাকে। কোনো একটা কাণ্ডজ্ঞানের সময়। মহাশয়, যা জগদীশ্বরের হাতে তা পণ্ডিতরাও বলতে পারে না। ও মূর্খ কি প্রকারে বলবে? আপনি ব্যস্ত হবেন না। ব্যস্ত হব না? আরে ব্যস্ত হব না বলো কি? বেটারা 20-25 বিঘার ধান কেটে নিয়ে গেল, আর তুমি বলছো ব্যস্ত হব না? বলি সারা বছর ছেলেপুলেরা খাবে কি? এই সংবাদ তিনি বাড়ি থেকে রওনা হয়ে আসার পর অন্য নৌকায় আসা এক যাত্রীর কাছে পেয়েছিলেন। আমি তো আগেই বলেছিলাম, আপনার বাড়িতে যখন বড় আর কেউই নেই, আপনার আসাটা উচিত হয়নি। বৃদ্ধ আগের মতোই উগ্রভাবে বললেন, আসবো না? আরে 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। এখন যদি পরকালের কাজ না করি তবে কবে করব? দেখুন, শাস্ত্রের যতটুকু আমি জানি, পরকালের কাজ তীর্থ দর্শনে যেমন হয়, বাড়িতে বসেও তেমন হতে পারে। আচ্ছা, তাহলে বাপু তুমি এলে কেন? আমি তো আগেই বলেছি যে সমুদ্র দেখব বড় স্বাদ ছিল, সেই জন্যই এসেছি। আহা, কি দেখলাম জন্ম জন্মান্তরেও ভুলব না। দুরাদয়স চক্র নিভস্য তন্নি, তমাল তালিবন রাজনীলা, আভাতি বেলা লবণাম্ভুরাসের ধারা নিবন্ধের কলঙ্ক রেখা। বৃদ্ধ এখন আর যুবকের কথা শুনছেন না। একটু দূরে মাঝিরা নিজেদের মধ্যে যে আলাপ করছে সেখানে চলে গেছে তার কান। এক মাঝি অন্যজনকে বলছে, এত বড় খারাপ কাজ হলো। পাটুরিয়া এসে পড়লাম না কোন দেশে এলাম কিছুই তো বুঝতে পারছি না। স্পষ্ট ভীতি বক্তার গলায়। বৃদ্ধ বুঝলেন ভয়ানক কোনো বিপদের আশঙ্কা দেখা দিয়েছে। শঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মাঝি? কি হয়েছে? মাঝি কোনো জবাব দিল না। মাঝিদের কথা যুবক শুনেছে। বৃদ্ধের প্রশ্ন, জবাবের অপেক্ষা না করে বাইরে এলো সে। ভোর হতে আর বাকি নেই বিশেষ। চারিদিক গাঢ় কুয়াশায় ঢাকা।
বেশি দূর চোখ যায় না। আকাশ, নক্ষত্র, চাঁদ, উপকূল কোনো দিকে কিছুই দেখা যাচ্ছে না। নিশ্চয়ই দিক ভুল হয়েছে নাবিকদের। কোন দিকে যাচ্ছে না যাচ্ছে কিছুই ঠিক বুঝতে পারা যাচ্ছে না। পাছে বার সমুদ্রে পড়ে অকুলে মারা যায় এই ভেবে ভয় পেয়েছে। ঠান্ডা ঠেকানোর জন্য ছইয়ের সামনে পর্দা দেওয়া, তাই ভিতরের আরোহীরা কেউ এ বিষয়ে কিছু জানতে পারেনি। যুবক সব বুঝে ভিতরে এসে বৃদ্ধকে বলল সব কথা। সঙ্গে সঙ্গে হইচই পড়ে গেল নৌকার মধ্যে। কয়েকজন মহিলা আছেন নৌকায়। কথার শব্দে জেগে গেছে তারা। নৌকা দিক হারিয়েছে এই কথা শোনার সঙ্গে সঙ্গে আর্তনাদ উঠল তাদের মধ্যে। বৃদ্ধ হাউমাউ করে উঠলেন, আরে কিনারায় পড়, কিনারায় পড়, কিনারায়, কিনারায় পড়। যুবক একটু হেসে বলল, কিনারা কোথায় তা জানতে পারলে তো আর সমস্যাই ছিল না। শুনে আরোহীদের কোলাহল আরো বেড়ে গেল। যুবক কোনো মতে তাদের শান্ত করে বাইরে এলো। ভয়ের কিছু নেই, ভয়ের কিছু নেই। শুনুন, ভোর হয়ে গেছে, 4-5 দণ্ডের ভেতরে সূর্য উঠবে। সেই সময়ের ভেতরে নিশ্চয়ই ডুবে যাবে না নৌকা। তোমরা বন্ধ করো, বন্ধ করো। স্রোতে নৌকা যেখানে খুশি যাক, পরে রোদ উঠলে পরামর্শ করা যাবে। যুবকের কথা মেনে নিয়ে সেই মতো কাজ করল মাঝিরা। অনেকক্ষণ হয়ে গেল, এখনো সূর্যের দেখা নেই। মাঝিরা বসে আছে চুপচাপ। ঘন কুয়াশায় এখনো ছেয়ে আছে চারদিক। ভয়ে কাঁপছে যাত্রীরা। বেশি বাতাস নেই, তার উপর আতঙ্ক। নৌকার মৃদু দুলুনি টের পেল না কেউ। সবাই ধরে নিয়েছে মৃত্যু নিশ্চিত, আর খুব একটা দেরিও নেই তার। পুরুষরা নিঃশব্দে দুর্গা নাম জপছে। মহিলারা সুর তুলে নানা রকম বিলাপ করতে করতে নাকি সুরে কাঁদছে। এক মহিলা গঙ্গাসাগরে সন্তান বিসর্জন দিয়ে এসেছে। ছেলেকে জলে নামিয়ে আর তুলতে পারেনি, সেই কেবল কাঁদছে না। অপেক্ষা করতে করতে মনে হলো বেলা প্রায় 1 প্রহর হয়ে গেছে। এমন সময় হঠাৎ মাঝিরা দরিয়ার 5 পীরের নাম জপে মহা হইচই করে উঠল। যাত্রীরা সবাই একসাথে জিজ্ঞেস করে উঠল। মাঝিরাও একসাথে হইচই করে জবাব দিল। যাত্রীরা সবাই মহা উৎসাহে নৌকার বাইরে এসে দাঁড়ালো। সবার চোখে প্রশ্ন, কোথায় এসেছে? ডাঙা কত দূর? বিপদ কেটেছে তো? পরম স্বস্তির সাথে সবাই দেখল সূর্য উঠেছে। একেবারে কেটে গেছে কুয়াশা। বেলা 1 প্রহর পেরিয়ে গেছে। যে জায়গায় নৌকা এসে পড়েছে সেটা ঠিক সমুদ্র নয়, বড় এক নদীর মোহনা। সেখানে নদী যেরকম চওড়া তেমন আর কোথাও নয়। নদীর এক তীর নৌকার খুব কাছে, বলা যেতে পারে মাত্র 50 হাতের মধ্যে, কিন্তু অন্য তীরের চিহ্নও দেখা যাচ্ছে না। একমাত্র এই তীরের দিকটা ছাড়া আর যেদিকেই তাকানো যায় অথই জল ছাড়া কিছুই চোখে পড়ে না। বিস্তীর্ণ জলরাশি দূর দিগন্তে আকাশের সাথে মিশে গেছে। তীরের কাছে জলের রং খুব ঘোলাটে, নদীর জলের মতোই, কিন্তু দূরের জলরাশি নীলাভ একটা রং ধারণ করেছে। আরোহীরা ভাবল
মহাসমুদ্রে এসে পড়েছে তারা। তবে সৌভাগ্য উপকূল কাছেই, ভয়ের কিছু নেই। সূর্য দেখে দিক নির্ধারণ করা হলো। সামনের পাড়টা যে সাগরের পশ্চিম তীর, তাতে কোনো সন্দেহই রইল না। নৌকা ছাড়িয়ে কিছু দূরে তীরের ভিতরে দেখা যাচ্ছে ছোট একটা নদী মুখ। দুই নদী যেখানে মিলেছে তার ডান দিকে অসংখ্য চেনা অচেনা পাখির ঝাঁক। তাদের কেউ আপন মনে বসে আছে, কেউ উঠছে, কেউ বা খাবার খুঁজছে। ছোট নদীটা এখন রসুলপুরের নদী নাম ধারণ করেছে। আরোহীদের দুশ্চিন্তা দূর হয়েছে। মহিলাদের কান্নাও কোথায় পালিয়েছে তার খোঁজ নেই। মাঝিরা জানালো জোয়ারের দেরি আছে। এই ফাঁকে যাত্রীরা সামনে সৈকতে রান্না খাওয়া সেরে নিতে পারেন। পরে জোয়ার এলে বাড়ির পথে রওনা হওয়া যাবে। যাত্রীরা সানন্দে রাজি হলো এই প্রস্তাবে। নৌকা তীরে নিয়ে ভিড়ালো মাঝিরা। এক এক করে যাত্রীরা নেমে এলো নিচে। অনেকক্ষণ পর শক্ত মাটির ওপর হাঁটতে পেরে সবাই খুব খুশি। হাত মুখ ধুয়ে স্নান সেরে নিল অনেকেই। রান্নার জোগাড় করতে লাগলো দু একজন। সব কিছু ঠিকঠাক মতোই চলছে। চাল ডাল ধোয়া হয়ে গেছে, চুলা বানানো শেষ। নৌকা থেকে কাঠ এনে আগুন ধরালেই হয়। এমন সময় জানা গেল রান্নার জন্য উপযুক্ত কাঠ নেই নৌকায়। যা ছিল তা আগেই শেষ হয়ে গেছে। এখন ডাঙায় আরও ভিতরে গিয়ে কাঠ জোগাড় করে না আনলে রান্না হবে না। কিন্তু কে যাবে কাঠ আনতে? বাঘের ভয়ে কেউ যেতে রাজি হলো না। শেষে সবাইকে উপোস থাকতে হবে দেখে সেই বৃদ্ধ সেই যুবককে ডেকে বললেন, বাপু, বাপু নবকুমার, তুমি কিছু একটা উপায় বার করো দেখি। না হলে যে এতগুলো লোককে উপোস দিতে হয় বাবা। একটু ভাবল নবকুমার, তারপর বলল, আচ্ছা ঠিক আছে, যাব। একটা কুড়াল দাও দেখি, আর দা নিয়ে কেউ একদিন এসো আমার সাথে। কিন্তু নবকুমারের সাথে কেউ যেতে রাজি হলো না। সে রাগে বলল, আচ্ছা, আবার সময় বোঝা যাবে। তীব্র ক্ষোভে আর কিছু বলতে পারল না নবকুমার। ক্রুদ্ধ দৃষ্টিতে একবার তাকালো ভীরু লোকগুলোর দিকে। তারপর কোমর বেঁধে একাই কুঠার হাতে চলল কাঠ সংগ্রহ করতে। সৈকত থেকে পাড়ে উঠল নবকুমার। সামনে যতদূর চোখ যায় জনমানব বা লোকবসতির চিহ্ন নেই, কেবল বন আর বন। একটা ব্যাপার খেয়াল করল নবকুমার, বনের গাছপালা খুব একটা বড় বা ঘন নয়, ছোট ছোট গাছ। মাঝে মাঝে কিছু জায়গা নিয়ে ঝোপের মতো তৈরি করেছে। জ্বালানি হিসেবে ব্যবহার করার মতন কাঠ এইসব ছোট গাছ থেকে পাওয়া যাবে না। উপযুক্ত গাছের খোঁজে হাঁটতে লাগলো সে। হাঁটতে হাঁটতে অনেক দূর এসে পড়েছে নবকুমার। অবশেষে একটা গাছ দেখতে পেল, যা থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করা যেতে পারে। লেগে গেল সেই কাঠ কাটতে। বেশ কিছুক্ষণের চেষ্টায় প্রয়োজনীয় কাঠ সে সংগ্রহ করতে পারল। এইবার ফিরতে হবে, কিন্তু গোল বাঁধল কাঠের বোঝা নিয়ে। অবস্থাপন্ন ঘরের ছেলে নবকুমার। কায়িক পরিশ্রমের খুব একটা অভ্যাস নেই। কিছুটা বৃদ্ধের কথায়, কিছুটা পৌরুষ দেখানোর জন্য একাই কাঠ জোগাড় করতে এসেছিল সে। এখন বোঝা বইতে গিয়ে টের পাচ্ছে কাজটা সে মোটেও ভালো করেনি। যা হোক, ভালো হোক বা খারাপ, একবার যে কাজে হাত দিয়েছে তার শেষ না দেখে ছাড়তে রাজি নয় নবকুমার। প্রচণ্ড পরিশ্রম হলেও
কাঠের বোঝা মাথায় নিয়ে হাঁটতে শুরু করলো সে। কিছু দূর হাঁটে, কিছুক্ষণ বসে বিশ্রাম নেয়, আবার হাঁটে। এইভাবেই এগোতে লাগলো। প্রায় আধ প্রহর কেটে গেছে। কাঠ আনতে গেছে নবকুমার, এখনো খোঁজ নেই তার। চিন্তায় পড়ে গেছে সহযাত্রীরা। এত দেরি হওয়ার তো কোনো কারণ নেই। অনেকে এমনও ভাবছে নির্ঘাত বাঘের কবলে পড়েছে সে। ফিরে আসার সম্ভাব্য সময় পেরিয়ে যাবার পর সবাই মোটামুটি বিশ্বাস করে নিল এই কথাটা। অথচ কারো সাহস বা ইচ্ছা হলো না উঠে কিছু দূর গিয়ে তার খোঁজ করে দেখার। আরোহীরা যখন এই রকম জল্পনা কল্পনা করছে, তখন ভৈরব কল্লোল উঠল সাগরে। নাবিকরা বুঝল জোয়ার আসছে। এই রকম জায়গায় জোয়ার আসার সময় প্রচণ্ড বেগে ঢেউ তীরে আছড়ে পড়ে। পাড়ের কাছাকাছি নৌকা বা এ জাতীয় কিছু থাকলে ঢেউয়ের আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মাঝিরাও তা জানে, তাই এক মুহূর্ত দেরি না করে নৌকার বাঁধন খুলে দিল তারা। হুড়োহুড়ি পড়ে গেল যাত্রীদের ভিতর, কে কার আগে নৌকায় উঠবে। সব কজন লোক কোনো মতে নৌকায় ওঠার অবসর পেল শুধু। পর মুহূর্তে জোয়ারের জলে প্লাবিত হয়ে গেল সৈকত। হাঁড়ি কুড়ি চাল ডাল যা ছিল সেখানে সব ভেসে গেল। তীর থেকে বেশ খানিকটা সরে এসেছে নৌকা। এমন সময় দেখা দিল আর এক বিপত্তি। নৌচালনায় খুব একটা দক্ষ নয় মাঝিরা। জোয়ারের তোড়ের মুখে নৌকা সামলাতে পারল না তারা। রসুলপুরের নদীর দিকে ভেসে যেতে লাগলো নৌকা। আরে নবকুমার রয়ে গেল যে, বলল এক যাত্রী। তোমাদের নবকুমার কে আছে নাকি? তাকে শিয়ালে খেয়েছে। জবাব দিল এক মাঝি। জোয়ারের তোড় ছোট নদীটার দিকে নিয়ে যাচ্ছে নৌকাটাকে। এখনই যদি ঠেকানো না যায় ফিরতে ভীষণ কষ্ট হবে। সেই জন্য নাবিকরা প্রাণপণে চেষ্টা করছে নদীর বাইরে থাকার। এই মাঘ মাসের দিনেও বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে তাদের কপালে। দীর্ঘ পরিশ্রমের পর রসুলপুরের নদীর মুখ থেকে নৌকা সরিয়ে আনতে পারল মাঝিরা। এইবার দেখা দিল আর এক বিপদ। যেই নৌকা নদী মুখের বাইরে এলো, অমনি সেখানকার আরও প্রবল স্রোতে উত্তরমুখী হয়ে তীর বেগে ছুটতে লাগলো নৌকা। সেই গতি বিন্দুমাত্র নিয়ন্ত্রণ করতে পারল না মাঝিরা। তাদের শত চেষ্টাতেও নৌকা আর ফিরল না। নৌকার গতি নিয়ন্ত্রণ করা যেতে পারে। স্রোতের বেগ যখন এতটা কমে এলো, তখন যাত্রীরা সেই ছোট নদীর মুখ পেরিয়ে অনেক দূরে এসে পড়েছে। নবকুমারের জন্য ফিরে যাওয়া হবে কি না এই নিয়ে বিতণ্ডা শুরু হলো এবার। কেউ কেউ বলল ফিরে যাওয়া উচিত, কিন্তু বেশিরভাগই মত দিল বিপক্ষে। যাত্রীদের মধ্যে নবকুমারের আত্মীয় বা বন্ধু কেউ নেই। যে দু একজন পরিচিত লোক আছে তারা নিছক প্রতিবেশী। তারা ভেবে দেখল নৌকা যেখানে এসে পড়েছে সেখান থেকে ফিরে যেতে হলে আবার ভাটা লাগার অপেক্ষা করতে হবে। তারপরে রাত হয়ে যাবে। রাতে নৌকা চালাতে পারবে না মাঝিরা। আর পারলেও গত রাতের অভিজ্ঞতার পর আর ঝুঁকি নিতে চায় না তারা। সুতরাং পরদিন আবার জোয়ার না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার অর্থ 2 দিন অনাহারে থাকা। তাতে রাজি হলো না কেউ। নাবিকরাও ফিরে যাওয়ার ঘোর বিরোধী। তাদের বক্তব্য,
বাঘে খেয়েছে নবকুমারকে। এছাড়া আর ফিরতে দেরি হওয়ার অন্য কোনো কারণ থাকতেই পারে না। তাহলে খামোকা অত কষ্ট করে সময় নষ্ট করা কেন? ঠিক হলো নবকুমারকে ছাড়াই দেশে ফিরবে যাত্রীরা। নবকুমার সেই ভীষণ সমুদ্র তীরে বনবাসে বিসর্জিত হলেন। এইটা শুনে যদি কেউ প্রতিজ্ঞা করেন কখনো পরের উপবাস নিবারণের জন্য কাঠ সংগ্রহে যাবেন না, তবে তিনি উপহাসের পাত্র। আত্মোপকারীকে বনবাসে বিসর্জন করা যাদের প্রকৃতি, তারা চিরকাল আত্মোপকারীকে বনবাসেই পাঠাবে। কিন্তু যতবার বনবাসিত করুক না কেন, পরের জন্য কাঠ সংগ্রহ করা যার স্বভাব, সে পুনর্বার কাঠ সংগ্রহে যাবে। তুমি অধম, তাই বলে আমি উত্তম হব না কেন? মাথায় কাঠের বোঝা নিয়ে নদী তীরে ফিরতেই ধক করে উঠল নবকুমারের বুকের ভেতর। নৌকা নৌকা নেই। ভয়ে হাত পা হিম হয়ে আসতে চাইল তার। ওকে রেখেই চলে গেছে অন্যরা। পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল নবকুমার নির্জন সৈকতে। ধীরে ধীরে সাহস ফিরে এলো তার। ঠান্ডা মাথায় ভেবে দেখল পরিস্থিতি। সঙ্গীরা যে ওকে একেবারে ছেড়ে চলে গেছে তা মনে হলো না। জোয়ারে সৈকত ডুবে যাওয়ায় নৌকা বাঁচানোর জন্য আশেপাশে কোথাও গিয়ে নৌকা ভিড়িয়েছে হয়তো। কিছুক্ষণের ভিতর ফিরে আসবে আবার, এই ভেবে অপেক্ষা করতে লাগলো সে। কিন্তু নৌকা আর এলো না। আরোহীদেরও কেউ এলো না। আরো কিছুক্ষণ কেটে গেল এইভাবে। খিদে প্রাণ বেরিয়ে যাবার দশা নবকুমারের। আর বসে থাকা যায় না। নৌকার খোঁজে নদীর পার ধরে হাঁটতে শুরু করলো সে। বেশ কিছু দূর যাওয়ার পরও যখন নৌকার কোনো খোঁজ পাওয়া গেল না, তখন ফিরে এলো আবার আগের জায়গায়। আস্তে আস্তে ভাবছিল হয়তো ফিরে গিয়ে দেখবে যে ওর জন্য নৌকা অপেক্ষা করছে। কিন্তু হায়, শূন্য সৈকত পড়ে আছে নির্জন। হতাশ হলো না নবকুমার। ভাবল জোয়ারের স্রোতে বোধহয় অনেক দূর ভেসে গেছে নৌকা। এখন প্রতিকূল স্রোতে ফিরে আসতে দেরি হচ্ছে। পরিস্থিতি অনুকূল হলে আবার এসে পড়বে ওরা। জোয়ার শেষ হলো, ফিরল না নৌকা। এখন নবকুমার ভাবছে জোয়ারের স্রোত বোধহয় প্রবল ছিল, তাই ফিরতে পারেনি সঙ্গীরা। এখন ভাটায় নিশ্চয়ই ফিরে আসবে। কিন্তু ভাটা লাগার পরেও অনেকক্ষণ পার হয়ে গেল। ধীরে ধীরে বেলা পড়ে এলো। বিকেল গড়িয়ে সন্ধে হলো। সূর্য ডুবে গেল এক সময়। আসার হলে এতক্ষণে ফিরে আসতো নৌকা। কঠিন সত্যটার মুখোমুখি হলো এইবার নবকুমার। হয় জোয়ারের সময় ডুবে গেছে নৌকা, নয়তো এই বিজন জায়গায় ওকে চিরদিনের জন্য ছেড়ে চলে গেছে সঙ্গীরা। নিজে নিজে ঠোঁট কামড়ানো ছাড়া আর কিছুই করবার নেই তার। আশেপাশে এমন কোনো জায়গা নেই যেখানে আশ্রয় পাওয়া যেতে পারে। খাবার নেই, জল নেই। নদীর জল নোনা, খাওয়ার কথা ভাবাও যায় না। এদিকে খিদে পিপাসায় অস্থির হয়ে উঠেছে সে।
এমন কোনো কাপড় নেই যা এই প্রচণ্ড শীতের হাত থেকে তাকে বাঁচাতে পারে। শীতবস্ত্র যা ছিল সব নৌকায় রয়ে গেছে। রাতে বাঘ ভাল্লুকের উৎপাতের সম্ভাবনা, অর্থাৎ বাঁচার কোনো আশা নেই বললেই চলে। কিন্তু অত সহজে হাল ছাড়বার পাত্র নয় নবকুমার। আর মরলেও শেষ পর্যন্ত বাঁচার চেষ্টা না করে সে মরবে না। সৈকত ছেড়ে পাড়ের ওপর উঠল সে। মোটামুটি একটা আশ্রয়ের সন্ধানে ঘুরে বেড়াতে লাগলো এদিক ওদিক। এক সময় পুরোপুরি অন্ধকার হয়ে এলো চারিপাশ। এক একটা করে তারা ফুটতে লাগলো আকাশে। একটানা সমুদ্রের গর্জন ছাড়া নিথর নীরব চারিদিক। মাঝে মাঝে দু একটা বন্য পশুর ডাক শোনা যাচ্ছে। এখনো ঘুরে বেড়াচ্ছে নবকুমার। কি করবে কিচ্ছু বুঝতে পারছে না সে। চলতে চলতে যে কোনো মুহূর্তে হিংস্র পশুর মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে। এক জায়গায় বসে থাকলেও সেই আশঙ্কা। ঘুরতে ঘুরতে একসময় ক্লান্ত হয়ে পড়ল নবকুমার। সারাদিন কিচ্ছু খায়নি, সেই কারণে আরো বেশি অবসন্ন লাগছে তার। নদী তীরে বিশাল এক বালিয়াড়ির পাশে হেলান দিয়ে বসল সে। কিছুক্ষণের ভিতর তলিয়ে গেল ঘুমের অতলে। যখন নবকুমারের ঘুম ভাঙল তখন রাত গভীর। এখনো বাঘের পেটে যায়নি দেখে ভীষণ আশ্চর্য লাগলো তার। ভয়ে ভয়ে একবার চারপাশে তাকিয়ে দেখল বাঘ আসছে না তো। কিন্তু না, বাঘ নয়, অনেক দূরে অস্পষ্ট একটা আলোর রেখা চোখে পড়ল তার। ভুল দেখল নাকি? দু হাতে চোখ ডলে আবার তাকালো ভালো করে। না না, ভুল দেখেনি তো। আলোর আকার আর উজ্জ্বলতা ক্রমশ বাড়ছে। কেউ অগ্নিকুণ্ড জ্বালিয়েছে বোধহয়। নতুন আশার সঞ্চার হলো নবকুমারের মনে। এখন দাবানলের সময় নয়, তাহলে মানুষ না থাকলে এই আলো এলো কোত্থেকে? হাঁটতে শুরু করলো সেই আলো লক্ষ্য করে। একবার ভাবল ভৌতিক আলো নয় তো, হতেও পারে। কিন্তু ভয়ে হাত পা গুটিয়ে বসে থাকলে কবে কোথায় মানুষ বিপদের হাত থেকে উদ্ধার পেয়েছে। দৃঢ় পায়ে এগিয়ে চলল নবকুমার। গাছ, লতা, বালিয়াড়ি পদে পদে তার গতিরোধ করছে, কিন্তু সব বাধা পায়ের দোলে পৌঁছে গেল সেই আলোর উৎসের কাছে। নবকুমার দেখল অনেক উঁচু একটা বালিয়াড়ির চূড়ায় আগুন জ্বলছে। তার সামনে বসে আছে ভীষণ চেহারার একটা লোক। আগুনের আভায় আকাশের গায়ে আঁকা আগুন বরণ ছবির মতন তাকে দেখাচ্ছে। সিদ্ধান্ত নিয়ে ফেলল নবকুমার, লোকটার কাছে যাবেই। দুরু দুরু বুকে বালিয়াড়ি স্তূপ বেয়ে উঠতে শুরু করল। চূড়ায় পৌঁছে লোকটার সামনে গিয়ে যা দেখল তাতে গায়ের লোম খাড়া হয়ে গেল তার। চোখ বুজে ধ্যান করছে লোকটা। দেখতে পায়নি নবকুমারকে। পায়ের শব্দ শুনে ওর উপস্থিতি টের পেয়েছে কিনা বোঝবার উপায় নেই। লোকটার বয়স 50। গায়ে কোনো কাপড় আছে কিনা বোঝা যাচ্ছে না, তবে কোমর থেকে হাঁটু পর্যন্ত বাঘের চামড়ায় আবৃত। গলায় রুদ্রাক্ষের মালা। আয়তাকার মুখটায় ঘন কালো দাড়ি।
মাথায় জটা। সামনের কাঠ জেলে অগ্নিকুণ্ড তৈরি করা হয়েছে। উৎকট দুর্গন্ধে ভারী হয়ে আছে জায়গাটার বাতাস। দুর্গন্ধের কারণ কি এতক্ষণে বুঝতে পারেনি নবকুমার। লোকটার আসনের দিকে তাকাতে তা স্পষ্ট হয়ে গেল। শিরশির করে ঠান্ডা একটা স্রোত নেমে এলো তার শীত দাঁড়াবে। গলা কাটা একটা গলিত শবের ওপর বসে আছে জটাধারী। সামনে একটা মাথার খুলি, লাল রঙের তরল পদার্থ তাতে। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে হাড়গোড়। এমনকি জটাধারীর গলার রুদ্রাক্ষের মালাতেও ছোট ছোট হাড়ের টুকরো। মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে রইল নবকুমার। আর একটু এগোবে না চলে যাবে ঠিক করতে পারল না। কাপালিকদের কথা শোনা ছিল তার। এই লোক কাপালি না হয়ে পারে না। এখনো ধ্যানী ভঙ্গিতে চোখ বুজে বসে আছে কাপালিক। নবকুমারকে দেখেছে কিনা বা ওর উপস্থিতি টের পেয়েছে কিনা বোঝার উপায় নেই চেহারা দেখে। পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে নবকুমার। নড়াচড়ার শক্তিও যেন লোপ পেয়ে গেছে। অনেকক্ষণ পর, কতক্ষণ জানে না নবকুমার, চোখ না খুলেই কাপালিক সংস্কৃতে জিজ্ঞেস করল, ব্রাহ্মণ। আবার ধ্যানে মগ্ন হয়ে গেল কাপালিক। আগের মতোই দাঁড়িয়ে রইল নবকুমার। প্রায় ৮ প্রহর কেটে গেল এইভাবে। অবশেষে চোখ খুলল কাপালিক। ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে তাকালো নবকুমারের দিকে। আগের মতোই সংস্কৃতে বলল, মামানু স্যার, এসো আমার সাথে। এ কথা ঠিক। অন্য সময় হলে কখনো এর সঙ্গী হতো না নবকুমার। কিন্তু এখন ক্ষুধা তৃষ্ণায় প্রাণ তার ওষ্ঠাগত। একটা আশ্রয়েরও বড় প্রয়োজন তার। সে বলল, যাক, কিন্তু আমি ক্ষুধা তৃষ্ণায় বড় কাতর। কোথায় গেলে খাবার মতো কিছু পাবো বলবেন? আমার সাথে এসো, সব পাবে। কাপালিকের পিছন পিছন চলতে লাগলো নবকুমার। অনেকক্ষণ নিঃশব্দে হাঁটল তারা। কেউ কারোর সাথে কথা বলল না। অবশেষে একটা পর্ণকুটিরের সামনে এসে দাঁড়ালো দুজনে। কাপালিক আগে ঢুকল, নবকুমারকে ডাকলো ভিতরে। একটু ইতস্তত করে কুটিরে ঢুকলো নবকুমার। এক টুকরো কাঠে আগুন জ্বালালো কাপালিক। কি দিয়ে কি করে আগুন জ্বালানো হলো কিছুই বুঝতে পারল না নবকুমার। আগুনের মৃদু আলোয় দেখল পুরো কুটিরটা কেয়া পাতায় তৈরি। মাঝখানে কয়েকটা বাঘের চামড়া, এক পাশে এক কলসি জল আর কিছু ফলমূল রাখা। এছাড়া আর কিছুই নেই কুটিরে। ফলমূল যা আছে আত্মসাৎ করতে পারো। কলসে জল আছে, পান করো। বাঘের চামড়া আছে, ইচ্ছে হলে ঘুমিও। নির্বিঘ্নে থাকতে পারো এখানে। বাঘের ভয় করো না। পরে আবার আমার সাথে সাক্ষাৎ হবে। যে পর্যন্ত সাক্ষাৎ না হয় সে পর্যন্ত
এই কুটির ছেড়ে কোথাও যেও না। বলে কাপালিক সেখান থেকে চলে গেল। সঙ্গে সঙ্গে ফলগুলোর উপর ঝাঁপিয়ে পড়ল নবকুমার। গোগ্রাসে খেয়ে নিল সবটুকু। কলসির জল একটু তিতকুটে স্বাদের হলেও ঢক ঢক করে খেয়ে ফেলল অনেকখানি। এইবার একটু স্বস্তি বোধ করছে সে। একটু পরেই বাঘের চামড়ায় ঘুমিয়ে পড়ল সে। পরদিন সকালে ঘুম থেকে উঠে প্রথম যে কথাটা মনে হলো নবকুমারের তা হলো বাড়ি ফিরতে হবে। আর কিছু না হোক এই কাপালিকের সান্নিধ্য থেকে দূরে যাওয়ার জন্য হলেও যত তাড়াতাড়ি সম্ভব কেটে পড়তে হবে এখান থেকে। কিন্তু ভাবা যত সোজা, করা তত সোজা নয়। এই পথহীন বনের ভেতর থেকে কি করে বেরোবেও, কি করেই বা পথ চিনে বাড়ি যাবে? কাপালিক নিশ্চয়ই পথ জানে, জিজ্ঞেস করলে কি বলে দেবে না? বিশেষ করে এখনো পর্যন্ত ওর সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার করেনি কাপালিক। তাহলে কেন ভয় পাচ্ছে সে? এদিকে কাপালিক আবার দেখা না হওয়া পর্যন্ত কুটির থেকে বেরোতে বারণ করে গেছে। লোকটার অবাধ্য হওয়া কি ঠিক হবে? শুনেছে কাপালিকরা নাকি মন্ত্র বলে অনেক অসাধ্য সাধন করতে পারে। সুতরাং তার সাথে আবার দেখা হওয়ার আগে কুটির ছেড়ে বেরোনো অনুচিত। এই সব নানান কথা ভেবে আপাতত কুটিরে থাকবে বলেই ঠিক করল নবকুমার। সকাল গড়িয়ে দুপুর হলো। এক সময় সূর্য ঢলে পড়ল পশ্চিম আকাশে। বিকেল হলো, এখনো দেখা নেই কাপালিকের। আগের দিন প্রায় উপবাসে কেটেছে নবকুমারের। আজ এ পর্যন্ত তার খাওয়া জোটেনি। খিদে প্রাণ বেরিয়ে যাবার জোগাড়। কুটিরে যে সামান্য ফলমূল ছিল তা কাল রাতেই শেষ হয়ে গেছে। এখন বাইরে বেরিয়ে ফলমূল বা অন্য কোনো খাবার জোগাড় না করলেই নয়। কুটির ছেড়ে বের হলো নবকুমার। তখন সন্ধ্যা হতে সামান্য বাকি। কুটিরের আশেপাশেই বালির ঢিবি চোখে পড়ল তার। বালিতে জন্মায় এমন দু একটা গাছ দেখা দিল। সেগুলোতে ফল ধরে আছে। তাড়াতাড়ি একটা গাছের ফলের স্বাদ নিয়ে দেখল সে। বাদামের মতো চমৎকার খেতে। আর পায় কি নবকুমারকে? এই ফল খেয়েই পেট ভরালো সে। বালির ঢিবিগুলো চওড়ায় খুব বেশি নয়। সামান্য একটু হেঁটেই পেরিয়ে গেল জায়গাটা। তারপরেই ঘন বন। সেই বনের ভেতর ঢুকে এগিয়ে চলল নবকুমার। অচেনা জঙ্গলে খুব সহজেই পথ ভুল হতে পারে। নবকুমারেরও তাই হলো। কিছু দূর আসার পর আশ্রম কোন দিকে আর সে ঠিক করতে পারল না। মনে মনে একটু চঞ্চল হয়ে উঠল সে। এলোমেলো হেঁটে বেড়ালো আরও কিছুক্ষণ। হঠাৎ গম্ভীর সাগরের গর্জন কানে এলো। বুঝতে পারল নবকুমার কাছেই সমুদ্র। শব্দ লক্ষ্য করে এগিয়ে চলল। কিছু দূর হাঁটার পর একটা ঝোপের বাইরে এসেই দেখল সামনে সাগর। দিগন্ত বিস্তৃত নীল সমুদ্র দেখে হঠাৎ করেই খুশি হয়ে উঠল নবকুমারের মন। পাড় থেকে নেমে এলো সৈকতে। নিশ্চিন্ত মনে বসে পড়ল বালির ওপর। ফেনীল নীল অনন্ত সমুদ্র। যত দূর চোখ যায়
জল আর জল। ছোট ছোট ঢেউ আপন মনে মাথা তুলছে, আবার হারিয়ে যাচ্ছে জলের অতলে। সূর্য ডুবতে আর বেশি বাকি নেই। কমলা হয়ে এসেছে পশ্চিমের আকাশ। সেই আভায় সোনালি রং ধরেছে সমুদ্র। চারিদিক বিশাল গম্ভীর নীরবতা। অনেক দূরে একটা ইউরোপীয় জাহাজ বিরাট একটা সামুদ্রিক পাখির মতো পাল তুলে চলে যাচ্ছে। এমন বিশালতার সামনে আপনি মাথা নুয়ে আসতে চায়। বসে বসে দেখছে নবকুমার। কতক্ষণ ধরে যে তা দেখছে সে নিজেও বলতে পারবে না। এক সময় সূর্য ডুবে গেল। সাগরের সোনালি পশ্চিম দিকটা কালো রং ধারণ করল। একটু পরেই অন্ধকার হয়ে এলো চারিদিক। এইবার নবকুমারের চেতনা হলো, কাপালিকের কুটির খুঁজে বের করতেই হবে। লম্বা একটা নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালো সে। এমন জায়গা ছেড়ে যেতে কার মন চায়? এদিকে হিংস্র প্রাণীর ভয়, না গিয়েও আর উপায় কি আছে? ঘুরে দাঁড়ালো নবকুমার। সঙ্গে সঙ্গে পাথরের মতো জমে গেল সে। সন্ধ্যার অস্পষ্ট আলোয় সৈকতে দাঁড়িয়ে আছে এক অপূর্ব রমণী মূর্তি। মাথার এলো চুলগুলো নেমে এসেছে কাঁধ ছাড়িয়ে, কোমর ছাড়িয়ে আরো নিচে। ঘন চুলের জন্যে মুখটা ভালো করে দেখা যাচ্ছে না। তবু যেটুকু দেখতে পেল নবকুমার, তাই যেন ছেঁড়া খোঁড়া মেঘের ফাঁক গলে বেরিয়ে আসা চাঁদের আলো। বিশাল চোখ জোড়ায় স্থির স্নিগ্ধ দৃষ্টি। স্নিগ্ধ অথচ গম্ভীর, স্থির অথচ জ্যোতির্ময়। সূর্য কিরণের তেজ তাতে নেই। যা আছে তার সাথে চাঁদের কোমল আলোরই কেবল তুলনা করা চলে। কাঁধ ছাড়িয়ে নেমে আসা ঘন কুন্তলে বাহুযুগল ঢাকা পড়ে গেছে। রমণী দেহ একেবারে অলঙ্কারবিহীন। সব মিলিয়ে এমন একটি মোহিনী মূর্তি যা বলে বোঝানো যায় না। নিষ্পন্দ দাঁড়িয়ে আছে নবকুমার। কথা বলার শক্তিও যেন লুপ্ত হয়ে গেছে। রমণীয় স্পন্দনহীন, বিশাল চোখ দুটো মেলে পলকহীন তাকিয়ে আছে নবকুমারের দিকে। দুজনের মধ্যে পার্থক্য এইটুকু, নবকুমারের দৃষ্টি চমকে ওঠা মানুষের মতো, তবে রমণীর দৃষ্টিতে তেমন কিছুই নেই, বরং একটু উদ্বেগের ছায়া যেন তাতে। দুজনেই তাকিয়ে আছে দুজনের দিকে। দুজনেই যেন ভাবনায় পড়ে গেছে, কে আগে নীরবতা ভাঙবে। অনেকক্ষণ পর তরুণীর কণ্ঠস্বর শোনা গেল। মৃদু স্বরে জিজ্ঞেস করল সে, পথিক, তুমি কি পথ হারিয়েছ? নবকুমারের হৃদয় বিনা বেজে উঠল এই কণ্ঠস্বরের সঙ্গে। বিচিত্র হৃদয়যন্ত্রের তন্ত্রীগুলি মাঝে মাঝে এমন লয়হীন হয়ে থাকে যে যতই চেষ্টা করা যাক কিছুতেই একে অপরের সাথে মিলতে চায় না। কিন্তু একটি শব্দে, রমণী কণ্ঠের মাত্র একটি শব্দে তা শুধরে যায়। সবাই আবার লয়ে চলে আসে। সেই মুহূর্ত থেকে সঙ্গীতের মতো হয়ে ওঠে তার জীবনযাপন। তরুণীর কণ্ঠস্বর নবকুমারের কানেও
তেমন করেই বাজল। পথিক, তুমি কি পথ হারিয়েছ পথিক? এই স্বর নবকুমারের কানে প্রবেশ করল। এর অর্থ কি, কি জবাব দিতে হবে কিছুই মনে এলো না। নির্জন সাগর সৈকতের চারপাশে যেন ঘুরে বেড়াতে লাগলো তরুণীর কণ্ঠস্বর। সাগর বসনা পৃথিবী সুন্দরী, রমণীয় সুন্দরী। তার কণ্ঠস্বরও সুন্দর বীণার স্বরের মতো। হৃদয়তন্ত্রী মাঝে সৌন্দর্যের লয় মিলতে লাগলো। তরুণী কোনো উত্তর না পেয়ে বলল, এসো। ঘুরে দাঁড়িয়ে চলতে শুরু করলো সে। এমন লঘু পায়ে যে হাঁটছে না বাতাসে ভেসে যাচ্ছে বোঝা যায় না। কলের পুতুলের মতো অনুসরণ করল নবকুমার। ঘোরের ভেতর হেঁটেই চলেছে যেন। এভাবে কতক্ষণ হেঁটেছে তা জানে না নবকুমার। এক জায়গায় এসে একটা ছোট্ট বনের আড়ালে চলে গেল তরুণী। দ্রুত পায়ে বনটা পেরোলো নবকুমারও, কিন্তু তরুণীকে আর দেখতে পেল না সে। সামনেই দেখে কাপালিকের কুটির। কুটিরে ঢুকে কোনো রকমে দরজা বন্ধ করে মাথায় হাত দিয়ে বসে পড়ল নবকুমার। খুব শিগগির আর মাথা তুলতে পারল না। এ কি দেবী, মানুষই না না কাপালিকের মায়া? এই একটা প্রশ্নই খেলা করে বেড়াচ্ছে ওর মাথার ভেতর। কোনো জবাব পাচ্ছে না। অন্যমনস্ক ছিল বলে একটা বিষয় খেয়াল করেনি নবকুমার। ও আসার আগে থেকেই একটা কাঠ জ্বলছে কুটিরে। পরে অনেক রাতে যখন স্মরণ হলো সন্ধানিক করা হয়নি, তখন ভাবনা চিন্তা বাদ দিয়ে উঠল সে। কলসিতে জল আছে কিনা দেখতে গিয়ে খেয়াল হলো শুধু আলো নয়, চাল এবং রান্না করার মতন আরও কিছু জিনিসও রয়েছে কুটিরে। খুব একটা বিস্মিত হলো না সে। ভাবল এও কাপালিকেরই কাজ। এই জায়গায় বিস্ময়ের কি আছে? সন্ধানিক শেষ করল নবকুমার। একটা মাটির পাত্র পাওয়া গেল কুটিরে। চালগুলো তাতে সিদ্ধ করে খেয়ে নিল সে। বাঘছালের বিছানা পাতাই ছিল, শুয়ে পড়ল তাতে। পরদিন ভোরে ঘুম থেকে উঠেই সাগর তীরের দিকে চলল নবকুমার। আগের দিনের যাওয়া আসায় মোটামুটি চেনা হয়ে গিয়েছে পথ। আজ বেশি আর কষ্ট করতে হলো না। সাগরের জলে হাত মুখ ধুয়ে অপেক্ষা করতে লাগলো সে। কিন্তু কার জন্যে অপেক্ষা? আগের দিন সন্ধ্যায় দেখা মায়াবিনী আবার আসবে এখানে, এই আশায়? হয়তো হ্যাঁ, হয়তো বা না। যাই হোক না কেন, সাগর তীর ছেড়ে নড়তে পারল না নবকুমার। কাল সন্ধ্যার মতো বসে রইল বালুকা বেলায়। দেখতে দেখতে বেলা অনেক হয়ে গেল, কিন্তু কেউ এলো না। তখন সৈকতেরই চারপাশে ঘুরে বেড়াতে লাগলো নবকুমার। তীব্র আকুতিতে কিছু একটা খুঁজছে ওর চোখ, কিন্তু হা হতস্মি, মানুষের ছায়াটাও দেখতে পেল না সে। আবার এসে বসল আগের জায়গায়। সময় গড়িয়ে যাচ্ছে।
দুপুর পেরিয়ে বিকেল হয়েছে, বিকেল পেরিয়ে সন্ধ্যা হতে চলল। সূর্য ডুববে একটু পরেই। বসে আছে নবকুমার। প্রকৃতির শোভা দেখার আজ আর তার মন নেই। সূর্য ডুবে যাওয়ার বেশ কিছুক্ষণ পর হতাশ মনে কুটিরের পথ ধরল নবকুমার। কুটিরে ফিরে দেখল নিঃশব্দে মাটিতে বসে আছে কাপালিক। নবকুমারকে দেখার পরেও কোনো ভাবান্তর হলো না তার। নবকুমারই আগে জিজ্ঞেস করল, কেমন আছেন? উত্তর দিল না কাপালিক। যেমন ছিল তেমনই বসে রইল। আবার জানতে চাইল নবকুমার, এই দুদিন প্রভুর দর্শন পাইনি কেন? নিজের কাজে ব্যস্ত ছিলাম। বাড়ি ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করল নবকুমার। বলল, পথ জানি না, পাথেও কিছুই নেই। প্রভু সব ব্যবস্থা করে দেবেন এই ভরসাই আছি। শুধু একটি মাত্র কথা বলল কাপালিক, আমার সঙ্গে এসো। উঠে দাঁড়িয়ে কুটির ছেড়ে বেরোলো সন্ন্যাসী। বাড়ি ফেরার কোনো উপায় হয়তো হবে এবার, এই ভেবে পেছন পেছন চলল নবকুমার। সন্ধ্যার অস্পষ্ট আলো পুরোপুরি নিভে যায়নি এখনো। আগে আগে যাচ্ছে কাপালিক। কয়েক পা পেছন থেকে অনুসরণ করছে নবকুমার। হঠাৎ একটা কোমল হাতের স্পর্শ পেল ওর পিঠের ওপর। চমকে পিছন ফিরে যা দেখল, তাতে মুহূর্তে জমে যেন পাথর হয়ে গেল নবকুমারের শরীর। কালকের সেই মোহিনী বনদেবী মূর্তি, যার দেখা পাওয়ার জন্য আজ সারা দিন সাগর সৈকতে কাটিয়েছে সে। আগের মতোই নিঃশব্দ, নিস্পন্দ। কোথা থেকে হঠাৎ এই মূর্তি এলো ওর পিছনে? দুই ঠোঁটের ওপর আঙুল দিয়ে আছে তরুণী। বুঝল নবকুমার কথা বলতে নিষেধ করছে। অবশ্য এই ইঙ্গিতের খুব একটা প্রয়োজন ছিল না। কি কথা বলবে নবকুমার? নিস্পন্দ হয়ে দাঁড়িয়ে রইল সে। এইসবের কিছুই দেখতে পায়নি কাপালিক। লম্বা লম্বা পা ফেলে চলে গেল চোখের আড়ালে। আরো কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল দুজন। যখন নিশ্চিত হলো এখন কথা বললে কাপালিক শুনতে পাবে না, তখন মৃদু স্বরে কথা বলল তরুণী। নবকুমারের কানে এই শব্দগুলো ঢুকল, কোথায় যাচ্ছ? যেও না, পালাও, পালিয়ে যাও। আর একটা কথাও না বলে সরে গেল তরুণী। জবাবের জন্য অপেক্ষা করল না। কিছুক্ষণ অভিভূতর মতো দাঁড়িয়ে রইল নবকুমার। একবার ভাবল পেছন পেছন যাবে, কিন্তু কার পেছন পেছন? রমণী কোন দিকে গেছে কিছু বুঝতে পারেনি। ভাবল, এ কারো মায়া না, আমারই ভুল হয়েছে। যে কথা শুনলাম সে তো ভয়ের, কিন্তু কিসের ভয়? তান্ত্রিকেরা সবই করতে পারে। তাহলে কি পালাবো? আর পালাবই বা কেন? সেদিন যখন বেঁচে গেছি আজও বাঁচবো। কাপালিকও মানুষ, আমিও মানুষ, সুতরাং ভয় কি? এই সব কথা ভাবছে নবকুমার। এমন সময় দেখল পেছনে তাকে না দেখতে পেয়ে
ফিরে এসেছে কাপালিক। জিজ্ঞেস করল, দেরি করছো কেন? কিছু না বলে আবার কাপালিকের পিছন পিছন চলল নবকুমার। কিছু দূর যাবার পর সামনে একটা মাটির দেওয়ালওয়ালা কুটির দেখতে পেল। সেটাকে কুটিরও বলা যেতে পারে, ছোট বাড়িও বলা যেতে পারে। তার ঠিক পিছনেই বালিময় সাগর তীর। কুটিরের পাশ দিয়ে সেই সৈকতের দিকে চলল কাপালিক। নিঃশব্দে অনুসরণ করল নবকুমার। হঠাৎ সে খেয়াল করল একটু আগে দেখা সেই তরুণী দ্রুত তার পাশ কাটিয়ে চলে গেল। যাওয়ার সময় কানে কানে বলে গেল, এখনো পালাও, নরমাংস না হলে কাপালিকের পূজা হয় না, জানো না? মুহূর্তে হাত পা ঠান্ডা হয়ে এলো নবকুমারের। এই শীতের রাতেও বিন্দু বিন্দু ঘাম দেখা দিল তার কপালে। এদিকে ভাগ্য খারাপ তার, যুবতীর কথা কানে গেছে কাপালিকের। বজ্র কঠিন গলায় ডাকলো সন্ন্যাসী, কপাল কুণ্ডলের। কোনো জবাব দিল না কপাল কুণ্ডলা। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল এক পাশে। পিছিয়ে এসে লোহার মতো শক্ত হাতে নবকুমারের হাত ধরল কাপালিক। টেনে নিয়ে যেতে লাগলো সৈকতের দিকে। মানুষঘাতী হাতের স্পর্শে রক্তের আগুন ধরে গেল নবকুমারের। লুপ্ত সাহস ফিরে এলো আবার। শান্ত কঠিন গলায় ও বলল, হাত ছাড়ুন, হাত ছাড়ুন, ছাড়ুন। কি হলো, কি হলো? হাত হাত ছাড়ুন, হাত ছাড়ুন। কিছু বলল না কাপালিক, হাতও ছাড়ল না। নবকুমার জিজ্ঞেস করল, কোথায় কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? বলুন, বলুন কোথায় নিয়ে যাচ্ছেন? পূজার জায়গায়। কেন? বলি দেওয়ার জন্যে। তীব্র এক ঝাঁকুনিতে হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করল নবকুমার। যে জোরে ও ঝাঁকি দিয়েছে, সাধারণ কেউ হলে হাত ধরে থাকা দূরের কথা, ছিটকে পড়ত মাটিতে। কিন্তু কাপালিক সামান্য নড়ল না পর্যন্ত। নবকুমারের কবজি তার হাতেই ধরা রইল। উল্টে ওর হাতের হাড়গুলোই মরমরিয়ে উঠল। শক্তি প্রয়োগে কাজ হবে না বুঝল নবকুমার, কৌশলের দরকার। ঠিক আছে, দেখা যাক, দেখা যাক এ ব্যাটার দৌড় কতটুকু ভেবে কাপালিকের সঙ্গে চলল নবকুমার। সৈকতের মাঝামাঝি পৌঁছে দেখল আগের দিনের মতো কাঠ জেলে বিরাট একটা অগ্নিকুণ্ড তৈরি করা হয়েছে। চারপাশে তান্ত্রিক পূজার প্রয়োজনীয় সরঞ্জাম সব সাজানো। মাথার খুলি ভর্তি আসবও রয়েছে, কিন্তু সব নেই। ওকেই আজ সব হতে হবে অনুমান করল নবকুমার। শুকনো শক্ত কিছু লতা গুল্ম আগে থেকেই সাজানো ছিল সেখানে। সেগুলো দিয়ে শক্ত করে নবকুমারকে বাঁধতে লাগলো কাপালিক। সাধ্যমতো বাধা দেওয়ার চেষ্টা করলো নবকুমার, কিন্তু লাভ হলো না বিশেষ। এ বয়সেও মত্ত হাতির শক্তি কাপালিকের দেহে। ওর বাধা দেওয়ার চেষ্টা দেখে সে তাচ্ছিল্যের একটা হাসি হাসল শুধু। মূর্খ, কি জন্য বাধা দিচ্ছ? তোমার জন্ম আজ সার্থক হবে। বৈরবীর পূজায় তোমার এই মাংসপিণ্ড অর্পিত হবে। তোমার মতো লোকের পক্ষে এর চেয়ে সৌভাগ্যের আর কি হতে পারে? শক্ত করে বেঁধে নবকুমারকে সৈকতের ওপর ফেলে রাখলো কাপালিক। তারপর বলি দেবার আগে যেসব ক্রিয়াকর্ম করতে হয় সেইগুলো করতে লাগলো। বাঁধন ছেঁড়বার চেষ্টা করছে নবকুমার, কিন্তু লাভ হচ্ছে না, সম্ভবত হবেও না। ভীষণ শক্ত শুকনো লতা, বাঁধনও মজবুত। মৃত্যুর আর দেরি নেই। ইষ্টদেবতার চরণে হৃদয় সঁপে দিল সে। জন্মভূমির কথা মনে পড়ল একবার।
বাড়ির কথা মনে পড়ল। মা এবং বহুদিন আগে মারা যাওয়া বাবার মুখ মনে পড়ল। দু এক বিন্দু অশ্রু শুষে নিল শুকনো বালুকা বেলা। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালী দুর্গা শিবা সমাধাত্রী সহস্রতা নমস্তুতে। ক্রিয়াকর্ম শেষ করে খড়গ নেওয়ার জন্য উঠে দাঁড়ালো কাপালিক, কিন্তু যেখানে রেখেছিল সেখানে পেল না খড়গ। আশ্চর্য হলো কাপালিক, কোথায় গেল জিনিসটা? স্পষ্ট মনে আছে তার, বিকেলে খড়গ এনে জায়গা মতো রেখেছিল এবং তারপরে কোথাও সরায়নি। তাহলে তাহলে কি হলো ওটার? আশেপাশে যেখানে যেখানে থাকতে পারে সব জায়গায় খুঁজল কাপালিক, কোথাও পেল না। নিশ্চয়ই কপালকুণ্ডলার কাজ ভেবে বিরক্ত মুখে মাটির কুটিরটার দিকে তাকিয়ে চিৎকার করে ডাকল, কপালকুণ্ডলে, কপালকুণ্ডলে। বারবার ডাকার পরও কোনো উত্তর দিল না মেয়েটা। ভ্রুজোড়া কুঁচকে উঠল কাপালিকের, রাগে লাল হয়ে উঠল দুটো চোখ। দ্রুত পায়ে কুটিরের দিকে চলল সে। এই ফাঁকে নবকুমার আর একবার চেষ্টা করল লতার বাঁধন ছিঁড়তে। এবারেও ব্যর্থ হতে হলো ওকে। লতা এবং বাঁধন দুটোই বড় শক্ত। কাছেই বালির ওপর কোমল পায়ের আলতো শব্দ হলো একটা। এ পদশব্দ কাপালিকের হতেই পারে না। অনেক কষ্টে ঘাড় ফেরাতে পারল নবকুমার। দেখল সেই মোহিনী কপালকুণ্ডলা খড়গ তুলছে তার হাতে। কিছু একটা বলার জন্যে মুখ খুলতে গেল নবকুমার, থামিয়ে দিল ওকে কপালকুণ্ডলা। চুপ, কথা বলো না, খড়গ আমার কাছে, চুরি করে রেখেছি। হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল সে। দ্রুত হাতে খড়গ দিয়ে নবকুমারের হাত পায়ের বাঁধন কেটে দিয়ে বলল, পালাও, পালাও এক্ষুনি, আমার পেছন পেছন এসো, আমি পথ দেখিয়ে দিচ্ছি। তীরের বেগে পথ দেখিয়ে চলল কপালকুণ্ডলা। লাফ দিয়ে তার পিছন পিছন এগোলো নবকুমার। কুটিরে এসে তন্ন তন্ন করে খুঁজল কাপালিক, পেল না খড়গ। কপালকুণ্ডলাকেও দেখতে পেল না। সন্দেহ দানা বেঁধে উঠতে লাগলো তার মনে। আর খোঁজা অর্থহীন ভেবে ফিরে এলো সৈকতে। এইবার ভীষণ অবাক হতে হলো তাকে। যেখানে রেখে গিয়েছিল সেইখানে নেই নবকুমার। শুকনো লতার ছেঁড়া টুকরোগুলোর দিকে চোখ পড়তেই বুঝে ফেলল কি ঘটেছে। সঙ্গে সঙ্গে নবকুমারের খুঁজে রওনা হলো সে। চারিদিকে তাকাতে তাকাতে চলেছে কাপালিক, কিন্তু নির্জন সৈকত ছাড়া আর কিছু চোখে পড়ল না তার। গাঢ় আধার চারিদিকে, বেশি দূর দৃষ্টি চলে না। কোন দিকে কোন পথে গিয়েছে পলাতকরা কিছুই ঠিক করতে পারল না সে। হাঁটতে হাঁটতে মোহনার কাছাকাছি চলে এলো কাপালিক। হঠাৎ মনে হলো দূরে যেন কথাবার্তা শোনা গেল কারো। শব্দ লক্ষ্য করে ছুটল সে, কিন্তু ততক্ষণে সাগর গর্জনের তলে চাপা পড়ে গেছে সে শব্দ। কি করা যায় ভাবছে, এমন সময় চোখ গেল
সামনের একটা উঁচু বালিয়াড়ির দিকে। চারিদিকটা ভালো করে দেখার জন্য সেটার ওপর উঠতে শুরু করলো কাপালিক। বালিয়াড়িটার যে পাশ দিয়ে সে উঠল তার বিপরীত পাশটার গোড়া যে বর্ষার জলপ্রবাহে ক্ষয়ে গেছে তা জানত না কাপালিক। চূড়ায় ওঠার সাথে সাথেই তার শরীরের ওজনে নদীর জলে ভেঙে পড়ল ক্ষয়ে যাওয়া বালিয়াড়ি। সেই সাথে তীরবিদ্ধ মহিষ যেমন পড়ে যায়, পাহাড় চূড়া থেকে তেমন পড়ে গেল কাপালিকও। অমাবস্যার রাত, ঘোর অন্ধকার চারিদিক। ঊর্ধ্বশ্বাসে বনের ভেতর ঢুকল দুজন। বনপথ নবকুমারের অপরিচিত। সহচারিণী ষোড়শীর পিছনে পিছনে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। একবার মনে মনে ভাবল, হায়, এও কপালে ছিল। একটু একটু করে ওদের চলার গতি ধীর হয়ে এলো। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, কেবল কখনো কোথাও তারার আলোতে কোনো বালুকা স্তূপের শুভ্র শিখর অস্পষ্ট চোখে পড়ছে। হঠাৎ হঠাৎ কোথাও জোনাকির আলো মিটমিট করে জ্বলে উঠেই নিভে যাচ্ছে। পথিককে নিয়ে বনের একেবারে গভীরে চলে গেল কপালকুণ্ডলা। রাত্রির এখন দ্বিতীয় প্রহর। সামনে অস্পষ্ট উঁচু একটা দেবালয় চূড়া দেখা গেল এক সময়। পাশেই ইটের তৈরি প্রাচীর ঘেরা একটা বাড়ি। নবকুমারকে প্রাচীরের আড়ালে দাঁড় করিয়ে রেখে প্রাচীর দরজার সামনে গিয়ে দাঁড়ালো কপালকুণ্ডলা। ধাক্কা দিল দরজায়। বেশ কিছুক্ষণ দরজা ধাক্কানোর পর ভেতর থেকে এক লোকের গলা শোনা গেল। কপালকুণ্ডলা বুঝি? দ্বার খোলো, দ্বার খোলো। একটু পরেই খুলে গেল দরজা। যে খুলল তাকে দেখে ওই মন্দিরের অধিষ্ঠিত দেবতার সেবক বা অধিকারী বলে মনে হলো নবকুমারের। বয়স 50 পেরিয়ে গেছে, প্রায় চুলহীন মাথা। লোকটার কানের কাছে মুখ নিয়ে গেল কপালকুণ্ডলা। ফিসফিস করে 2-4 কথায় বুঝিয়ে দিল সঙ্গীর অবস্থা। বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলেন অধিকারী, সম্ভবত ভাবছেন কিছু। শেষে বললেন, ব্যাপার তো বেশ গুরুতরই মনে হচ্ছে। মহাপুরুষ ইচ্ছে করলে সবই করতে পারেন। যা হোক, মায়ের প্রসাদে তোমার অমঙ্গল কিছুই হবে না। তা সে লোকটা কোথায়? প্রাচীরের ওপাশে দাঁড়িয়ে আছে, আমি ডেকে আনছি। ছুটে দেওয়ালের আড়ালে চলে গেল কপালকুণ্ডলা। নবকুমারের উদ্দেশ্যে বলল, এসো। নবকুমারকে নিয়ে প্রাচীর দরজার কাছে ফিরে আসতে দুজনকে ভিতরে আহ্বান করলেন অধিকারী। এসো এসো বাবা, এসো, ভেতরে এসো। আজ রাতটা কোনো মতে লুকিয়ে থাকো এখানে। কাল ভোরে তোমাকে আমি মেদিনীপুরের পথে রেখে আসবো খন। কথায় কথায় অধিকারী জানতে পারলেন এখনো পর্যন্ত খাওয়া দাওয়া হয়নি নবকুমারের। সঙ্গে সঙ্গে খাওয়ার আয়োজনে ব্যস্ত হয়ে উঠলেন তিনি। বিনীতভাবে নবকুমার জানালো,
খাওয়ার কোনো ইচ্ছা নেই তার। বিশ্রামের জন্যে একটা জায়গা পেলেই চলবে আপাতত। নিজের রান্নাঘরে নবকুমারের বিছানা করে দিলেন অধিকারী। সে শুয়ে পড়ার পর সমুদ্র তীরে ফিরে আসার জন্যে তৈরি হলো কপালকুণ্ডলা। শোনো মা, যেও না, একটু দাঁড়াও, একটা কথা আছে। কি? আমার মনে হয় ওখানে আর ফিরে যাওয়াটা উচিত হবে না তোমার। কেন? গেলে আর রক্ষে থাকবে না তোমার। তা তো জানি। তাহলে আর জিজ্ঞেস করো কেন? ওখানে ছাড়া আর কোথায় যাব? পৃথিবীর আর কোথাও তো আমার যাওয়ার জায়গা নেই। এক কাজ করো, এই পথিকের সাথে অন্য দেশে চলে যাও। মা, কি ভাবছো? যখন তোমার শিষ্য আমাকে নিয়ে যেতে চেয়েছিল তখন বলেছিলে যুবতীর এরকম যুবক পুরুষের সাথে যাওয়া উচিত নয়। এখন বলছো কেন? তখন তো তোমার জীবনের আশঙ্কা করিনি। বিশেষ করে তখন যে সদুপায়ের সম্ভাবনা ছিল না, এখন তা হতে পারে। চলো চলো মা, মায়ের অনুমতি নিয়ে আসি। চলো চলো। প্রদীপ হাতে মন্দিরের দিকে চললেন অধিকারী। আর কিছু না বলে পিছনে পিছনে চলল কপালকুণ্ডলা। কাপালিকের আশ্রমে ফিরে গেলে কি হতে পারে তা সে ভালোই অনুমান করতে পারছে এখন। দেবালয়ের দ্বারে পৌঁছে দরজা খুললেন অধিকারী। কপালকুণ্ডলাকে নিয়ে ভিতরে ঢুকলেন। পূর্ণবয়স্ক মানুষের আকারের এক করাল কালী মূর্তি স্থাপিত মন্দিরের ভিতরে। ভক্তির সাথে প্রণাম করলেন দুজন। হাত মুখ ধুয়ে পবিত্র হয়ে নিলেন অধিকারী। ফুলের পাত্র থেকে একটা অচ্ছিন্ন বিল্লপত্র নিয়ে মন্ত্রপুত করলেন। প্রতিমার পায়ের ওপর রেখে তাকিয়েই রইলেন সেটার দিকে। কিছুক্ষণ পর অধিকারী কপালকুণ্ডলাকে বললেন, এই দেখো দেখো মা, দেবী অর্ঘ্য গ্রহণ করেছেন, বেলপাতা পড়েনি। যে ইচ্ছা নিয়ে অর্ঘ্য দিয়েছিলাম তাতে অবশ্যই মঙ্গল হবে। তুমি তুমি স্বচ্ছন্দে ওই পথিকের সাথে যেতে পারো। তবে তবে আমি সংসারী লোকের রীতিচরিত্র জানি। তুমি যদি গলগ্রহ হয়ে এ লোকের সাথে যাও, তবে তবে ও অপরিচিত যুবতী নিয়ে লোক লজ্জার ভয় পাবে, তোমাকেও লোকে ঘৃণা করবে। তুমি বলছো এ লোক ব্রাহ্মণ সন্তান। গলায় পইতেও দেখেছি বটে। ও যদি তোমাকে বিয়ে করে নিয়ে যায় তাহলে তো সবচেয়ে ভালো হয়। তা না হলে আমিও তোমাকে ওর সাথে যেতে বলতে পারি না। বিয়ে? অত্যন্ত ধীরে কথাটা উচ্চারণ করল কপালকুণ্ডলা। বিয়ের নাম তো তোমাদের মুখে শুনে থাকি, কিন্তু কাকে বলে বিশেষ জানি না। কি করতে হবে? অধিকারী একটু হেসে বললেন, বিয়ে হলো স্ত্রীলোকের একমাত্র ধর্মের সোপান। এই জন্যই স্ত্রীকে সহধর্মিণী বলে। জগন্মাতাও শিবের বিবাহিতা। অধিকারী ভাবলেন তিনি সব বোঝাতে পেরেছেন। কপালকুণ্ডলাও ভাবল সে সব বুঝে গেছে। তবে তাই হোক, কিন্তু তাকে ছেড়ে যেতে আমার মন সরছে না। তিনি যে আমাকে এত দিন প্রতিপালন করেছেন। কি জন্য প্রতিপালন করছে তা জানো না? এই বলে অধিকারী তান্ত্রিক সাধনায় মেয়েদের যে সম্বন্ধ তা অস্পষ্টভাবে বোঝানোর চেষ্টা করলেন। কিছুই বুঝল না কপালকুণ্ডলা, কিন্তু তার বড় ভয় হলো। বলল, তবে তবে বিয়েই হোক। মন্দির থেকে বেরিয়ে আগের সেই বাড়িতে ফিরে এলেন দুজনেই।
একটা ঘরে কপালকুণ্ডলাকে বসিয়ে নবকুমারের বিছানার পাশে গিয়ে বসলেন অধিকারী। নিচু স্বরে জিজ্ঞেস করলেন তিনি, মহাশয় ঘুমিয়েছেন? ঘুমানোর মতো অবস্থা নয় নবকুমারের। নিজের দুরবস্থার কথা ভাবছিল শুয়ে শুয়েই। জবাব দিল, হ্যাঁ, ও আগে না। মহাশয়ের পরিচয়টা জানতে এলাম। আপনি ব্রাহ্মণ? যে আগে। কোন শ্রেণী? রাড়িও। আমরাও রাড়িও ব্রাহ্মণ, উৎকল ব্রাহ্মণ ভাববেন না, বংশে কুলাচার্য। তবে তবে এখন ওই মায়ের পদাশ্রয়েই আছি। আচ্ছা, মহাশয়ের নাম? আগে নবকুমার শর্মা। নিবাস? নিবাস সপ্তগ্রাম। ও আচ্ছা আচ্ছা। তা আপনারা কোন গাঁই? বন্ধ ঘটি। তা কয় সংসার করেছেন? আগে এক সংসার মাত্র। সব কথা খুলে বলল না নবকুমার। আসলে ওর এক সংসারও নেই। রামগোবিন্দ ঘোষালের মেয়ে পদ্মাবতীকে বিয়ে করেছিল সে। বিয়ের পর কিছুদিন বাপের বাড়িতে ছিল পদ্মাবতী। মাঝে মাঝে শ্বশুর বাড়ি আসা যাওয়া করত। যখন তার বয়স 13 বছর, তখন তার বাবা সপরিবারে পুরুষোত্তম দর্শনে গিয়েছিলেন। সেই সময় পাঠানরা আকবর শাহর কাছে পরাজিত হয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছিল। সদলে উড়িষ্যায় বসবাস করছিল তারা। তাদের দমনের জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন আকবর শাহ। রামগোবিন্দ ঘোষাল যখন উড়িষ্যা থেকে ফিরছিলেন, তখন মোঘল পাঠানদের যুদ্ধ শুরু হয়ে গেছে। পথে পাঠান সেনার হাতে পড়েন রামগোবিন্দ। পাঠানরা সেই সময় নিছক টাকা কড়ির জন্যে পথিকদের ওপর চড়াও হতো। টাকা পয়সা, গয়না গাটি প্রভৃতি মূল্যবান জিনিসপত্র কেড়ে রেখে ছেড়ে দিত তাদের। কিন্তু রামগোবিন্দ ঘোষালের স্বভাব উগ্র ছিল। চোটপাট করে চটিয়ে দিলেন পাঠানদের। ফল হলো এই, সপরিবারে আটকা পড়লেন তিনি। অবশেষে জাতীয় ধর্ম বিসর্জন দিয়ে সপরিবারে মুসলমান হয়ে নিষ্কৃতি পেলেন। রামগোবিন্দ ঘোষাল সপরিবারে প্রাণ নিয়ে বাড়ি ফিরলেন বটে, কিন্তু মুসলমান বলে আত্মীয় স্বজনের কাছে পরিত্যক্ত হলেন একেবারে। এই সময় নবকুমারের বাবা বেঁচে ছিলেন। জাত খোয়ানো বেয়াইয়ের সাথে সাথে জাত খোয়ানো পুত্রবধূকেও তিনি ত্যাগ করলেন। নবকুমারের সাথে পদ্মাবতীর আর দেখা হয়নি। স্বজন পরিত্যক্ত ও সমাজচ্যুত হয়ে বেশি দিন দেশে বাস করতে পারলেন না রামগোবিন্দ ঘোষাল। সপরিবারে রাজধানী রাজমহলে গিয়ে বসতি স্থাপন করলেন। রাজমহলে যাবার পর শ্বশুর বা স্ত্রীর খোঁজ জানার কোনো উপায় রইল না নবকুমারের। এখনো পর্যন্ত জানতেও পারেন কিছু। সংসারের প্রতি এমন এক ধরনের বৈরাগ্য এসে গেল যে সে আর কখনো বিয়ে করল না। অধিকারী এসব কিছুই জানতেন না। ভাবলেন, কুলিনের ছেলের 2 বিয়েতে আপত্তি কি? আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে এসেছিলাম। এই যে মেয়েটা আপনার প্রাণ বাঁচিয়েছে, পরোপকার করতে গিয়ে নিজের প্রাণ সংশয় দেখা দিয়েছে ওর। যে মহাপুরুষের আশ্রয়ে ওর বাস, তার স্বভাবটা ভয়ঙ্কর। ফিরে গেলে আপনার যে দশা ঘটছিল ওরও তাই হবে। আচ্ছা,
এর কোনো বিহিত করতে পারেন কিনা একটু একটু ভেবে দেখুন না। উঠে বসল নবকুমার। আমিও সেই ভয় করছিলাম। আপনি তো সবই জানেন, আপনি বলে দিন কি করব। নিজের জীবন দিয়েও যদি কিছু করতে হয় তাহলে তাতেও আমি রাজি আছি। ওই নরঘাতকের কাছে গিয়ে আত্মসমর্পণ করলে যদি যদি কপালকুণ্ডলা প্রাণে বাঁচে তো আমি তাও করতে পারি। হাসলেন অধিকারী। পাগল, কি লাভ হবে তাতে? আপনার প্রাণ তো যাবেই, মেয়েটারও প্রাণ যাবে। এর একটা উপায় আছে। কি সে উপায়? আপনার সঙ্গে পালিয়ে যেতে পারে কপালকুণ্ডলা, কিন্তু সে কাজটাও খুব সহজ হবে না। আমার এখানে থাকলে 2-1 দিনের মধ্যেই ধরা পড়ে যাবেন দুজনে। এই মন্দিরেই প্রায় আসেন তিনি। তার মানে কপালকুণ্ডলার কপাল খারাপ। আমার সাথে পালানোটা সহজ হবে না কেন? আসলে ও কার মেয়ে, কোন কুলে জন্ম, তার কিছুই আপনি জানেন না। কার পত্নী, কেমন চরিত্র, তাও কিছু জানেন না। আপনি ওকে সঙ্গে নেবেন কেন? আর যদিও বা নিলেন, আপনি কি ওকে নিজের বাড়িতে জায়গা দেবেন? দিলেও বা কেন দেবেন? আর যদি নাই দেন, এই অনাথা কোথায় যাবে? একটু ভাবল নবকুমার, তারপর বলল, যে আমার প্রাণ বাঁচিয়েছে তার জন্যে কোনো কাজ করতেই আমি পিছু পা নই। আমার পরিবারের আর সবার সাথে থাকবেন উনি। সে তো ভালো কথা, কিন্তু যখন আপনার আত্মীয় স্বজন জিজ্ঞেস করবেন এ কার স্ত্রী, তখন কি উত্তর দেবেন? আবার কিছুক্ষণ চিন্তা করল নবকুমার। আপনি বলুন ওর আসল পরিচয় কি, সেই পরিচয় আমি সবাইকে দেব। বেশ বেশ, কিন্তু এই 14-15 দিনের পথ, যুবক যুবতী আপনারা কি পরিচয়ে একসাথে যাবেন? লোকে কি বলবে? তাছাড়া আমি এই মেয়েকে মা বলেছি। আমি বা কিভাবে ওকে অপরিচিত এক যুবকের সাথে একা একা দূর দেশে পাঠাবো? ঘটকরাজ, ঘটকালিতে মন্দ নয়। আপনিও আসুন তাহলে আমার সাথে। আমি সঙ্গে যাব? তাহলে ভবানীর পূজা করবে কি? তাহলে কি কোনো উপায় নেই? একটা উপায় আছে, কিন্তু আপনার উদারতার উপর নির্ভর করছে সেটা। সেটা কি? কোন কাজটা করতে অরাজি হয়েছি আমি? কি উপায় বলুন। শুনুন তবে, কপালকুণ্ডলা ব্রাহ্মণের মেয়ে, ওর জীবনের সব কথাই আমি জানি। খুব ছোটবেলায় খ্রিস্টান দস্যুরা ওকে চুরি করে আনে। সাগর পথে যখন দস্যুরা পালাচ্ছিল, তখন হঠাৎ ভেঙে পড়ে ওদের জাহাজ। সম্ভবত ঝড়ে পড়েছিল। ছোট্ট কপালকুণ্ডলাকে সাগর তীরে ফেলে চলে যায় ওরা। কাপালিক ওকে দেখে নিজের যোগ সিদ্ধির ইচ্ছায় লালন পালন করতে থাকেন। খুব শিগগিরই নিজের প্রয়োজন মেটাতেন। এখনো পর্যন্ত বিয়ে হয়নি ওর। চরিত্র পরম পবিত্র। আপনি ওকে বিয়ে করে ঘরে নিয়ে যান, কেউ কোনো কথা বলতে পারবে না। শাস্ত্র মতে বিয়ে দেব আমি। কোনো জবাব দিতে পারল না নবকুমার। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, পায়চারি করতে লাগলো চিন্তিত মুখে। কিছুক্ষণ চুপ করে রইলেন অধিকারী, তারপর বললেন, আপনি এখন একটু ঘুমান,
কাল ভোরে আপনাকে জাগিয়ে দেবক্ষণ। ইচ্ছা হলে একা একা যাবেন, মেদিনীপুরের পথে রেখে আসবো আপনাকে। বিদায় নিলেন অধিকারী। যাওয়ার সময় মনে মনে বললেন, রার দেশের ঘটকালি ভুলে গেছি নাকি? ভোরে নবকুমারের কাছে এলেন অধিকারী। দেখলেন আর শোয়নি নবকুমার, এখনো সেইভাবেই পায়চারি করে চলেছে। তিনি তাকে জিজ্ঞেস করলেন, এখন কি করবেন? আজ থেকে কপালকুণ্ডলা আমার ধর্মপত্নী। এর জন্য যদি সংসার ত্যাগ করতে হয় তাও করব। কে কন্যা সম্প্রদান করবে? হাসি আর ধরে না ঘটক চূড়ামণির মুখে। মনে মনে ভাবলেন, এতদিনে জগদম্বার কৃপায় আমার কপালিনীর বুঝি গতি হল। তিনি বললেন, আমি সম্প্রদান করব। নিজের শোয়ার ঘরে ফিরে এলেন অধিকারী। একটা খুঙ্গির ভিতর কয়েকখণ্ড অত্যন্ত জীর্ণ তালপাতার পুঁথি আছে। তাতে তার তিথি, নক্ষত্র ইত্যাদি সংরক্ষিত থাকে। ভালো করে সেগুলো নেড়ে চেড়ে দেখলেন তিনি। ফিরে এসে বললেন, আজ যদিও বিয়ের দিন নেই, তবু কোনো অসুবিধা হবে না। গোধূলি লগ্নে কন্যা সম্প্রদান করব। তুমি আজ উপবাস করবে কেমন? কৌলিক ক্রিয়াকাণ্ডগুলো বাড়ি গিয়ে করো। একদিনের জন্য তোমাদের লুকিয়ে রাখতে পারি এমন জায়গা আছে। আর যদি তিনি আসেন, তোমাদের খোঁজ পাবেন না। বিয়ের পরে কাল সকালে সপত্নীক বাড়ি যেও। সম্মত হল নবকুমার। এই অবস্থায় যতদূর সম্ভব ততদূর শাস্ত্রমতো কাজ হল। গোধূলি লগ্নে নবকুমারের সাথে কাপালিক পালিতা সন্ন্যাসিনীর বিয়ে হয়ে গেল। কাপালিকের কোনো সংবাদ নেই। পরদিন ভোরে তিনজনে রওনা হওয়ার প্রস্তুতি নিতে লাগলেন। অধিকারী মেদিনীপুরের পথ পর্যন্ত ওদের এগিয়ে দিয়ে আসবেন। রওনা হওয়ার আগে কালী প্রণামে গেল কপালকুণ্ডলা। ভক্তির সাথে প্রণাম করে পুষ্পপাত্র থেকে একটা বিল্বপত্র প্রতিমার পায়ের ওপর রাখল সে। স্থির চোখে তাকিয়েই আছে সেই পাতাটার দিকে। পায়ের ওপর থেকে হঠাৎ পড়ে গেল বিল্বপত্র। ভয় পেয়ে গেল কপালকুণ্ডলা। মন্দির থেকে তাড়াতাড়ি বেরিয়ে এলো। অধিকারীর কাছে এসে জানালো বেলপাতা পড়ে যাওয়ার কথা। সব শুনে বিষণ্ণ হলেন অধিকারীও। বললেন, এখন নিরুপায়। বিয়ের পর স্বামী তোমার একমাত্র ধর্ম মা, সুতরাং নিঃশব্দে চলো। নিঃশব্দে চলল সবাই। মেদিনীপুরের পথ পর্যন্ত পৌঁছতে পৌঁছতে বেলা হয়ে গেল অনেক। এইবার বিদায় নেবেন অধিকারী। কাঁদতে লাগল কপালকুণ্ডলা। পৃথিবীতে যে মানুষটা তার একমাত্র সুহৃদ, তিনি বিদায় নিচ্ছেন। কাঁদতে লাগলেন অধিকারীও। চোখের জল মুছিয়ে দিয়ে কপালকুণ্ডলার কানে কানে বললেন, মারে, তুই তো জানিস পরমেশ্বরীর প্রসাদে তোর সন্তানের অর্থের অভাব নেই। হিজলির ছোট বড় সবাই তার পূজা দেয়। তোর কাপড়ে যা বেঁধে দিয়েছি তা তোর স্বামীর কাছে দিয়ে তোকে একটা পালকি করে দিতে বলিস কেমন?
আর আমাকে সন্তান বলে মনে করিস। বলতে বলতে হু হু করে কেঁদে ফেললেন অধিকারী। তাড়াতাড়ি পিছনে ফিরে চলতে লাগলেন মন্দিরের পথে। কপালকুণ্ডলাও কাঁদতে কাঁদতে চলল স্বামীর পিছন পিছন। শেষ হলো আজকের গল্প কপালকুণ্ডলা পর্ব 1। গল্পটি কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না ইউটিউব কমেন্ট বক্সে। ভালো লাগলে গল্পটিকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এছাড়াও আমাদের সঙ্গে জুড়ে থাকতে এবং কপালকুণ্ডলার বাকি ধারাবাহিকগুলি শুনতে আমাদের ফেসবুক, ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। খুব তাড়াতাড়ি উপস্থিত হব কপালকুণ্ডলার আরও ধারাবাহিকগুলি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।